আসসালামু আলাইকুম। তোমরা যারা হচ্ছে এসএসসি 26 এবং এসএসসি 27 এর স্টুডেন্টরা আছো, আজকের ক্লাসটা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ক্লাসগুলোর ভিতরে একটা। কারণ আজকের ক্লাসে আমি তোমাদেরকে হচ্ছে যে উদ্ভিদের টিস্যু সম্পর্কে হচ্ছে পড়াবো। তো আ আমাদের আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট হওয়ার কারণ কি? কারণ হচ্ছে আজকের ক্লাসটাতে আমরা যেমন হচ্ছে যে উদ্ভিদের পরিবহন টিস্যু সম্পর্কে পড়ব, ঠিক সেম হচ্ছে যে আজকের ক্লাসটাতে হচ্ছে আমরা উদ্ভিদের কিছু সরল টিস্যু সম্পর্কে একটু ডিটেইলসে পড়ব। আগামী ক্লাসে হচ্ছে যে আমরা পরিবহন টিস্যু সম্পর্কে পড়ব। আচ্ছা, এখন আসি টিস্যু। টিস্যু জিনিসটা কি? দেখো, বাংলা ভাষায় বললে যখন একগুচ্ছ কোষ একই প্রকৃতির কোনো কাজ একই সাথে করতে পারে তখন সেটাকে বলে হচ্ছে টিস্যু। যেমন আমার হাতের কথা চিন্তা করুন, এই হাতের আমি যখন মাসেলটাকে হচ্ছে যে আমি ভাঁজ করব, ভাঁজ করার সময় দেখো আমার হাতে যতগুলা কোষ রয়েছে ওই কোষগুলো কিন্তু এই একই প্রকৃতির কাজ করে আমার হাতটা হচ্ছে ভাঁজ করছে। তো এই হাতের যে কোষগুলো একই প্রকৃতির কাজটা করলো, এই কাজটা একই রকম হওয়ার কারণে আমরা সেটাকে হচ্ছে টিস্যু বলি। অর্থাৎ তাদের কোষগুলোকে একটা কমন নাম দিয়ে হচ্ছে যে টিস্যু হিসেবে আমরা প্রকাশ করি। আচ্ছা, টিস্যু উদ্ভিদ কোষেও থাকে এবং প্রাণী কোষেও থাকে, কিন্তু আজকে হচ্ছে যে আমরা উদ্ভিদ কোষের টিস্যু সম্পর্কে পড়ব। আচ্ছা, কেন উদ্ভিদ কোষের টিস্যু সম্পর্কে পড়ব? দেখো, উদ্ভিদ একই একটা টাইম যেমন হচ্ছে যে তোমার খাদ্য প্রস্তুত করে, ঠিক সেম হচ্ছে যে খাদ্যটা পরিবহন করে। সেক্ষেত্রে হচ্ছে যে উদ্ভিদের টিস্যুটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, উদ্ভিদ টিস্যু সম্পর্কে আমরা যদি জানতে চাই, উদ্ভিদে কিন্তু তিন প্রকৃতির টিস্যু থাকে। তো প্রথম প্রকৃতির টিস্যু হচ্ছে সেটা হচ্ছে যে সরল টিস্যু। সেকেন্ড যে প্রকৃতির হচ্ছে টিস্যুটা থাকে সেটা হচ্ছে যে আমাদের যৌগিক টিস্যু। এন্ড লাস্টলি যে প্রকৃতির টিস্যুটা বাকি থাকে সেটা হচ্ছে যে ক্ষরণকারী টিস্যু। আচ্ছা, তো ক্ষরণকারী, সরল, যৌগিক এই তিনটার মিনিংটা কি অ্যাকচুয়ালি দেখো। সরল মানে হচ্ছে যে সিম্পল, একদম সিম্পল টাইপের, অর্থাৎ কোষগুলো খুবই সরল হবে এবং কোষগুলো হচ্ছে যে একই প্রকৃতির হবে। দেখো, টিস্যু মানে আমি কি বলছিলাম? টিস্যু মানে আমি বলছিলাম হচ্ছে যে একগুচ্ছ কোষের সমষ্টি। তো যখন কোষগুলো হচ্ছে যে একই প্রকৃতির হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে যে সরল টিস্যু। কিন্তু দেখো, কোষগুলো যখন ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়, অর্থাৎ এক এক রকম কোষের গঠন হচ্ছে যে এক এক রকম হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে যৌগিক টিস্যু। এন্ড লাস্টলি কিছু প্রকৃতির টিস্যু আছে যেগুলো হচ্ছে যে কিছু বস্তু ক্ষরণ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন ধরো তোমার হচ্ছে কি রেজিন বা গাম বা যে কোনো প্রকৃতির কেমিক্যাল যখন ক্ষরণ করবে তখন সেটাকে বলা হয় হচ্ছে যে ক্ষরণকারী টিস্যু। আচ্ছা, এখন আসি সরল টিস্যু। আমি একটু আগে বললাম যে সরল টিস্যু বলতে আহ সকল কোষ কিন্তু একই প্রকৃতির হবে। আচ্ছা, একই প্রকৃতির বলতে তাদের গঠনটা প্রায় সেম। গঠন কিন্তু প্রায় সেম। আর যৌগিক টিস্যু সম্পর্কে আমি যেটা বললাম যে তাদের গঠন কিন্তু সেম না, অর্থাৎ কোষের গঠনগুলো একই প্রকৃতির হয় না, কিন্তু তাদের কাজ কিন্তু এক। কোষের গঠন একই প্রকৃতির হয় না। অর্থাৎ যখন গঠনগুলো একই প্রকৃতির হয় তখন সেটা হলো সরল টিস্যু, আর যখন গঠনগুলো একই প্রকৃতির হয় না তখন সেটা হচ্ছে যৌগিক টিস্যু। এখন আমাদের এসএসসি সিলেবাসে জাস্ট হচ্ছে সরল টিস্যু এবং যৌগিক টিস্যু সম্পর্কে বিস্তারিত আমাদেরকে পড়তে হবে। তো চলো আমরা সরল টিস্যু সম্পর্কে প্রথমে বিস্তারিত জানি। দেখো, সরল টিস্যু একটু আগে যেটা বললাম, কোষগুলো একই প্রকৃতির হয়, কিন্তু একই প্রকৃতির হলেও এই কোষের ভিতরে কিছুটা কোনো ভিন্নতা দেখা যায়, এবং এই ভিন্নতার কারণে সরল টিস্যুকে কিন্তু অনেক সময় বিভিন্ন ওয়েতে ভাগ করা হয়। তো চলো আমরা একদম ডিটেইলসে স্টার্টে দেখি। তো
সরল টিস্যুর কোষগুলো একই প্রকৃতির হলেও মাঝে মাঝে কিন্তু সরল টিস্যুর কোষগুলোতে কিছুটা ভিন্নতা থাকে। এই ভিন্নতার কারণে সরল টিস্যুকে কিন্তু মেইনলি তিনটা ওয়েতে ভাগ করা হয়। আচ্ছা, সেই তিনটা ওয়ে কি? চলো আমরা পড়ে নিই। দেখো, এই টপিকটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ বোর্ডে এর আগে এই জায়গা থেকে একটা কোয়েশ্চেন আসছে, যার কারণে এই টপিকটা কিন্তু আমাদের খুব ভালোভাবেই বুঝতে হবে। তো সরল টিস্যুর প্রকৃতিটা ভাগ করা হয় মেইনলি তিনটাতে। তো তিনটা প্রকৃতি চলো আমরা আগে দেখে নিই। প্রথম প্রকৃতি সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে প্যারেনকাইমা। আচ্ছা, দ্বিতীয় প্রকৃতি কি? দ্বিতীয় প্রকৃতি হচ্ছে পোলেনকাইমা। আর তৃতীয় প্রকৃতি সেটা কি? সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। এই তিনটা প্রকৃতির ভিতরে দেখো, তোমার কিন্তু দুইটা প্রকৃতি খুবই ভালোভাবে হচ্ছে যে মাথায় রাখতে হবে। এবং সেই দুইটা প্রকৃতি কি? সেই দুইটা প্রকৃতি হচ্ছে যে এই প্যারেনকাইমাটা এবং এই স্ক্লেরেনকাইমাটা। আচ্ছা, কেন এই দুইটা মাথায় রাখতে হবে? কারণ এই দুইটা থেকে কিন্তু বোর্ডে অলরেডি একবার কোশ্চেন আসছে, যার কারণে এই দুইটা প্রকৃতি খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, প্যারেনকাইমা, পোলেনকাইমা এন্ড স্ক্লেরেনকাইমা এইগুলোর মানে কি? দেখো, প্যারেনকাইমা মানে হচ্ছে যে কোষগুলা খুবই সিম্পল, অর্থাৎ কোষগুলা সরল টাইপের। দেখো, কোষগুলো সরল হয় তার মানে কি? এটা আমি একটা সিম্পল ওয়েতে বললাম, বাট অ্যাকচুয়ালি কোষগুলো সরল হয় তার মানে হচ্ছে যে কোষগুলাতে খুব বেশি কিছু আমরা কিন্তু দেখতে পাই না। অর্থাৎ তাদের হচ্ছে যে আহ, আকারটা একই রকম হয়। আকার এক, অর্থাৎ সমব্যাসীয় টাইপের। আচ্ছা, সমবেশী মানে কি? দেখো, সমবেশী মানে হচ্ছে কোষগুলো কিন্তু প্রায় হুবহু সেম দেখতে হয়ে যায়, অর্থাৎ তাদের মধ্যে খুব বেশি কিন্তু তুমি ডিফারেন্স পাবা না। আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে কোষ প্রাচীর। তাদের কিন্তু কোষ প্রাচীর পাতলা। কোষ প্রাচীর প্যারেনকাইমার ক্ষেত্রে কি হয়? খুবই পাতলা হয়। আচ্ছা, কোষ প্রাচীর কখন পাতলা হবে? যে কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? দেখো, কোষ প্রাচীর মেইনলি তৈরি হয় হচ্ছে যে তোমার কি সেলুলোজ দিয়ে। অর্থাৎ কোষ প্রাচীর যখন পাতলা হবে তখন মেইনলি এখানে থাকবে হচ্ছে কি সেলুলোজ। অর্থাৎ কোষ প্রাচীর তাদের সেলুলোজ দিয়ে তৈরি হয়। এবং তাদের কোষগুলো হচ্ছে যে এক বা সমবাসীয় হয়, সমব্যাসীয় হয় তাদের কোষগুলোর আকার। তাদের কোষ প্রাচীর অনেকটাই পাতলা হয়। এবং আরেকটি ইম্পর্টেন্ট ইনফো হচ্ছে তাদের প্রোটোপ্লাজম থাকে। আচ্ছা, প্রোটোপ্লাজম থাকে মানেটা কি? প্রোটোপ্লাজম থাকে মানে হচ্ছে এটা যেমন পরিচিতি থাকে, এটা নিউক্লিয়াস থাকে এবং অন্যান্য সকল কোষীয় অণু কিন্তু তুমি কি এই প্যারেনকাইমার ভিতরে পাবে। এখন প্যারেনকাইমার মধ্যে কিছু স্পেশাল টাইপের হচ্ছে যে প্যারেনকাইমা তুমি দেখতে পাবে। এবং সেই স্পেশাল টাইপের প্যারেনকাইমা গুলো কি? সেই স্পেশাল টাইপের প্যারেনকাইমা গুলো হচ্ছে ক্লোরেনকাইমা এবং অ্যারেনকাইমা। চলো আমরা ওগুলো আগে দেখি। আমরা আরেকটু ডিটেইলসে এখন প্যারেনকাইমা নিয়ে পড়ব। আচ্ছা, আমি একটু আগে বললাম ক্লোরেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা সম্পর্কে। ক্লোরেনকাইমা এবং অ্যারেনকাইমা সম্পর্কে এই দুইটা কি জিনিস? দেখো, এটা যেহেতু একটা উদ্ভিদ, উদ্ভিদে প্লাস্টিক থাকে না? অবশ্যই থাকে, উদ্ভিদে প্লাস্টিক থাকাটাই স্বাভাবিক। এবং যেসব কিছু প্লাস্টিক থাকবে না সেগুলো কখনো উদ্ভিদ হতে পারে না।
তো উদ্ভিদের ক্ষেত্রে যেমন প্লাস্টিক থাকে, প্যারেন্টাইমার থেকেও কিন্তু কি প্লাস্টিক থাকে। এখন যখন হচ্ছে যে তুমি প্যারেন্টাইমাতে প্লাস্টিক পাবা, তখন সেটাকে বলা হয় হচ্ছে ক্লোরেনকাইমা। আচ্ছা, ক্লোরেনকাইমা আমি একটু আগে দেখো একটা ওয়ার্ড বলছিলাম, কোলেনকাইমা। কোলেনকাইমার সাথে আমরা কিন্তু কি ক্লোরেনকাইমা ম্যাচ করেছে, কিন্তু এই দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি, ক্লোরেনকাইমা হচ্ছে একটা টাইপের প্যারেনকাইমা। কোনটায়? যেটাতে দেখো এই নিচে যে ক্লোরেনটা আছে, তো এই ক্লোরেনটার মানে কি, এই ক্লোরেনটার মানে হচ্ছে যে ক্লোরোফিল থাকবে, ক্লোরোপ্লাস্ট থাকবে। অর্থাৎ যেসব যেসব প্যারেনকাইমাতে ক্লোরোপ্লাস্ট থাকে তাদেরকে বলা হয় হচ্ছে ক্লোরেনকাইমা। এই জিনিসটা একটু মাথায় রাখেন, মাঝে মধ্যে হয়তোবা তুমি এমসিকিউ আনসার করার সময় নাম ভিডিওর ভিতরে ভুলাই ফেলতে পারো। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের কি অ্যারেনকাইমা। আচ্ছা, অ্যারেনকাইমা জিনিসটা কি? দেখো, ক্লোরেনকাইমাতে এখানে ক্লোরিনের নিচে আমি একটা দাগ দিয়ে কি বুঝালাম, যখন কোনো প্যারেনকাইমাতে হচ্ছে যে তুমি ক্লোরোপ্লাস্ট পাবা, তখন সেটাকে বলা হচ্ছে ক্লোরেনকাইমা। এখন অ্যারেনকাইমা মানে হচ্ছে, দেখো এখানে অ্যারেন ওয়ার্ডটা দিয়ে বোঝানো হচ্ছে এয়ার, অর্থাৎ যেসব উদ্ভিদগুলা হচ্ছে যে কি পানিতে নিমজ্জিত থাকে, সেসব উদ্ভিদগুলাতে বায়ু কুঠুরি নামে একটা কিন্তু অংশ থাকে। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে ওইসব উদ্ভিদগুলাতে হচ্ছে শরীরের ভিতরে তারা বায়ুটা আবদ্ধ করে রাখে। তো ওইসব উদ্ভিদগুলাতে যখন হচ্ছে যে এরকম বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমা তুমি পাবা, তখন তাদেরকে বলা হয় হচ্ছে কি অ্যারেনকাইমা। অর্থাৎ অ্যারেনকাইমা মানে কি? অ্যারেনকাইমা মানে হচ্ছে দেখো বায়ু বায়ু কুঠুরিযুক্ত কি প্যারেনকাইমা। বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমা। অর্থাৎ যেসব প্যারেনকাইমাতে হচ্ছে যে বায়ু কুঠুরি থাকে, তাদেরকে বলা হয় হচ্ছে কি প্যারেনকাইমা। এটা হচ্ছে যে প্যারেনকাইমার একটা বেসিক ক্লাসিফিকেশন। অর্থাৎ এই দুইটা জিনিসের উপর বেস করে মেইনলি প্যারেনকাইমাকে তোমরা কি আলাদা করা হয়। তো আমাদের এসএসসি সিলেবাসে এর চেয়ে বেশি আসলে কিছু নাই। তো আমরা এরপরে হচ্ছে যে প্যারেনকাইমার কিছু বৈশিষ্ট্য এর আগের স্লাইডে আমরা দেখে ফেলছি। এই স্লাইডটাতে আবার একটু যদি আমরা চাই দেখি, কোষগুলো সরল প্রকৃতির হয়, কোষগুলোতে আকার এক বা সমবেশীয় হয়, কোষের কোষ প্রাচীর হচ্ছে যে কি পাতলা হয়, কারণ তাতে হচ্ছে মেইনলি সেলুলোজ থাকে, প্রোটোপ্লাজম থাকে। শেষ। এরপরে আমরা প্যারেনকাইমা সম্পর্কে যদি আরেকটা ছোট ডিটেইল জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে প্যারেনকাইমার কাজটা। দেখো, প্যারেনকাইমার কাজ মেইনলি কিন্তু প্রায় সবকিছুর দিকেই ইনভলভ করে। অর্থাৎ প্যারেনকাইমার কাজ হচ্ছে যে এক নম্বরে দেখো, এক নম্বরে সেটার কাজ হচ্ছে কি খাদ্য উৎপাদন করা। আচ্ছা, কিভাবে খাদ্য উৎপাদন করে? দেখো, ক্লোরেনকাইমাতে যেমন হচ্ছে যে ক্লোরোপ্লাস্ট থাকার কারণে সেটা হচ্ছে যে কি সূর্যালোকের মাধ্যমে গ্লুকোজ তৈরি করতে পারে। অর্থাৎ প্যারেনকাইমা মেইন কাজ হচ্ছে যে তোমার কি খাদ্য উৎপাদন করা। আচ্ছা, তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে যে তোমার কি দেহ গঠন করা। দেহ গঠন করে তারপরে কাজ। তো এরপরে কোন কাজটা হতে পারে? এরপরে যে কাজটা হতে পারে প্যারেনকাইমা, সেটা হচ্ছে দেখো কি পরিবহন করা। যে খাদ্যটা ওই মাত্র তৈরি করলো, যে পানিটা ও হচ্ছে যে মূলের মাধ্যমে শোষণ করলো, সেই বস্তুগুলা সে হচ্ছে যে পরিবহন করতে পারে। পরিবহন করতে পারে, খাদ্য উৎপাদন করা, দেহ গঠন করা, পরিবহন করতে পারা। তারপরে আর কি থাকতে পারে? তারপরে হচ্ছে যে ধরো প্যারেনকাইমাতে আরেকটা কাজ করতে পারে হচ্ছে যে উদ্ভিদে দৃঢ়তা প্রদান করতে পারে কিছুটা, সেটা সামান্য। যেহেতু প্যারেনকাইমার কোষগুলোতে কোষপ্রাচীর খুবই পাতলা হয়, সেটা খুব বেশি হচ্ছে যে দৃঢ়তা দিতে পারে না।
এটা না হয় আমরা প্যারেনকাইমা সম্পর্কে জানলাম। এরপরে নেক্সট আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে ফ্লোরেনকাইমা। আচ্ছা, দেখো প্যারেনকাইমার কোষগুলোতে কোষপ্রাচীর পাতলা। প্যারেনকাইমার কোষগুলোতে প্রোটোপ্লাজম থাকে। প্যারেনকাইমার কোষগুলা সমব্যাসীয় হয় এবং সেই সমব্যাসীয় হওয়ার কারণে প্যারেনকাইমার কোষগুলোতে কিন্তু আরেকটা বৈশিষ্ট্য দেখা যায়, সেটা হচ্ছে যে কি আহ, সেটা হচ্ছে অন্তঃকোষীয় ফাঁক থাকে প্যারেনকাইমার কোষগুলোতে। আচ্ছা, অন্তঃকোষীয় ফাঁক কি? অন্তঃকোষীয় ফাঁক কি? এটা হচ্ছে যে আমরা একটু পরে জানবো। যখন হচ্ছে আমরা প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা ইমেজের মাধ্যমে ডিফারেন্সটা বুঝবো, তখন হচ্ছে যে আমরা অন্তঃকোষীয় ফাঁক সম্পর্কে জানবো। তার আগে চলো হচ্ছে যে আমরা কি কোলেনকাইমা সম্পর্কে একটা ডিটেইলস জানবো। তো প্যারেনকাইমা সম্পর্কে আমি যেটা বললাম, কোলেনকাইমা সম্পর্কে কিন্তু অনেকটা সেম। অর্থাৎ কোলেনকাইমা গঠনটা কিন্তু অনেকটা প্যারেনকাইমার মতোই, জাস্ট কিছু কি ডিফারেন্স হচ্ছে যে কোলেনকাইমার ভিতরে পাওয়া যায়। দেখো এটা প্যারেনকাইমার কোষগুলো হচ্ছে যে কি ছিল, প্যারেনকাইমার কোষগুলো হচ্ছে যে দেখো আহ, এই সমব্যাসীয় ছিল। ঠিক আছে, প্যারেনকাইমার কোষগুলো আকারে এক বা সমব্যাসীয় ছিল, কিন্তু ফ্লোরেনকাইমার কোষগুলো কিন্তু সমব্যাসীয় না। অর্থাৎ তাদের আকারটা ভিন্ন হতে পারে। তাদের আকারটা হচ্ছে যে মনে করো কি আহ ষড়ভুজাকার হতে পারে, তাদের আকারটা একটু কি কোণীয় হতে পারে। ফ্লোরেন প্যারেনকাইমার কোষগুলো যেমন একটু গোলাকার গোলাকার টাইপের হয়, এই কোলেনকাইমাতে কিন্তু সেটা সেরকম গোলাকার হয় না। সেটা অনেকটাতে হচ্ছে যে একটা কোণ থাকতে পারে, অর্থাৎ এরকম কোণ শেপের হয়। আবার অনেক সময় দেখা যায় সেটা কি তীর্যক হতে পারে। সেখানে তীর্যক দ্বারা আমি কি বুঝাচ্ছি? তীর্যক দ্বারা বুঝাচ্ছি হচ্ছে যে সেটা শার্প হয়, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে সেটা শার্প হয়ে যায়। আচ্ছা, এটা কোষগুলো কিন্তু সমবয়সীয় হয় না। এরপরে এই ফ্লোরেনকাইমা সম্পর্কে যে আরেকটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে দেখো কোষপ্রাচীরটা অসমভাবে পুরু। কোষপ্রাচীর অসমভাবে পুরু। আচ্ছা, কোষপ্রাচীর অসমভাবে পুরু এটার মানেটা কি? কোষপ্রাচীর অসমভাবে পুরু এটার মানে হচ্ছে যে বিভিন্ন জায়গায় কোষপ্রাচীরের পুরুত্ব এক এক রকম হয়। অর্থাৎ দেখা যায় যে কোনো জায়গায় কোষপ্রাচীরটা এরকম মোটা, কোনো জায়গায় কোষপ্রাচীরটা আবার এরকম চিকন। তো যখন যেখানে যেটা হয় সেটা কোলেনকাইমার ক্ষেত্রে বিভিন্ন রকমের বিভিন্নটা হয়। অর্থাৎ কোষপ্রাচীরের এই পুরুত্বটা কিন্তু কি সেম থাকে। আচ্ছা, কেন সেম থাকে না? কারণ হচ্ছে যে দেখো এই প্যারেনকাইমার কোষ প্রাচীরে হচ্ছে যে তোমার শুধুমাত্র হচ্ছে যে সেলুলোজ থাকে যে সেরকমটা না। প্যারেনকাইমার কোষ প্রাচীরে সেলুলোজের বাইরে আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে দেখো পেকটিন। সেলুলোজ প্লাস পেকটিন। দেখো প্যারেনকাইমার কোষ প্রাচীরে আমরা যেমন হচ্ছে যে কি শুধুমাত্র সেলুলোজ পাইছি, ফ্লোরেনকাইমার কোষ প্রাচীরে কিন্তু কোলেনকাইমার কোষ প্রাচীরে এইটুকু রয়েছে। এটা অ্যাকচুয়ালি ক্লোরেনকাইমা হবে না, এটা হবে হচ্ছে কোলেনকাইমা, সরি।
কোলেনকাইমার কোষ প্রাচীরে কিন্তু আমরা সেলুলোজ এন্ড পেকটিন দুইটাই পাচ্ছি। অর্থাৎ এই দুইটা একসাথে থাকার কারণে এই কোলেনকাইমার কোষ প্রাচীরটা কিন্তু অসমভাবে পুরু হয়ে পড়ে। অর্থাৎ সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন পুরুত্ব প্রকাশ করে। অর্থাৎ কোলেনকাইমার কোষ প্রাচীরে হচ্ছে সেলুলোজ এবং পেকটিন দুইটাই একসাথে থাকে। আচ্ছা, প্যারেনকাইমার কোষ সম্পর্কে আমরা কি জানি? প্যারেনকাইমার কোষগুলো হচ্ছে যে খাদ্য উৎপাদন করে, উদ্ভিদকে হচ্ছে যে একটু দেহ গঠনে সাহায্য করে, উদ্ভিদকে একটু দৃঢ়তা দেয়, উদ্ভিদের হচ্ছে যে খাদ্য পরিবহন করে। কিন্তু কোলেনকাইমা কিন্তু খাদ্য পরিবহন করতে পারে না। কোলেনকাইমার মেইন কাজ হচ্ছে যে দেখো খাদ্য উৎপাদন করা। খাদ্য উৎপাদন এন্ড সেকেন্ডারি যে কাজটা কোলেনকাইমা করে সেটা হচ্ছে যে কি উদ্ভিদের দৃঢ়তা প্রদান। অর্থাৎ সেটা একই দিকে যেমন খাদ্য উৎপাদন করে আবার কিন্তু কি উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করতে পারে। কিন্তু এই দুইটা করলেও সে কিন্তু কি খাদ্য পরিবহন করতে পারে না। কেন পারে না? কারণ তার কোষপ্রাচীর হচ্ছে যে অসমভাবে পুরু থাকে। আচ্ছা, এরপরে একটা কি ইনফো আমি দিয়ে দিই। সেই কি ইনফোটা কি? সেটা হচ্ছে দেখো কোলেনকাইমাতে যেমন হচ্ছে যে কোষপ্রাচীর থাকে, যেমন হচ্ছে যে কোষগুলো সমরাশীয় হয় না, তার সাথে কোলেনকাইমাতে আরেকটা জিনিস খুবই বেশি লক্ষণীয়, সেটা হচ্ছে তার কি প্রোটোপ্লাজম থাকে। অর্থাৎ প্যারেনকাইমাতে যেমন প্রোটোপ্লাজম থাকে, কোলেনকাইমাতেও কিন্তু তুমি কি প্রোটোপ্লাজমটা পাবে। এবং এই দুইটা পাওয়ার কারণে এদের গঠনটা কিন্তু একটু সেম সেম টাইপের, অর্থাৎ জিনিসগুলো প্রায় সেম মিলে যায়, বাট অ্যাকচুয়ালি কিন্তু হুবহু সেম না। এরপরে আমরা আরেকটা যে জিনিস করব সেটা হচ্ছে আমাদের লাস্ট সরল টিস্যুর টাইপ, সেটা কি? সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা দেখো প্যারেনকাইমার কোষগুলো সমব্যাসীয়, কোলেনকাইমার কোষগুলো অসমব্যাসীয়, স্ক্লেরেনকাইমার কোষগুলোও কিন্তু কি হয়? অসমব্যাসীয় হয়। অসমব্যাসীয় কোষ। অর্থাৎ কোষগুলোর কি ব্যাসটা কিন্তু সমান হতে পারে না স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে। এরপরে আরেকটা জিনিস স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে দেখা যায়, সেটা হচ্ছে যে কি কোষপ্রাচীর নিয়ে। কোষপ্রাচীর স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে অসম্ভবভাবে পুরু। কোষপ্রাচীর পুরু। আচ্ছা, কতটুকু পুরু? কোষপ্রাচীরের পুরুত্ব কিন্তু দেখো কোলেনকাইমার চেয়েও বেশি। গ্রেটার দ্যান স্ক্লেরেনকাইমা। অর্থাৎ কোলেনকাইমার চেয়ে স্ক্লেরেনকাইমার কোষপ্রাচীরের পুরুত্ব কিন্তু বেশি। দেখো আমরা একটু আগে পড়ছি প্যারেনকাইমাতে যেমন হচ্ছে যে কি কোষগুলোর ভিতরে কোষপ্রাচীরের ভিতরে কেবলমাত্র হচ্ছে যে সেলুলোজ থাকে, কোলেনকাইমাতে কি থাকে? সেলুলোজের সাথে সাথে হচ্ছে যে পেকটিন থাকে। কিন্তু এখানে দেখো কোষপ্রাচীর কিন্তু আরো বড়, আরো পুরু। তাহলে এখানে কি থাকে? এখানে হচ্ছে যে অ্যাট এ টাইম তুমি সেলুলোজের সাথে সাথে তুমি পাওয়া হচ্ছে যে লিগনিন। সেলুলোজ প্লাস লিগনিন। অর্থাৎ যখন কোষপ্রাচীরে
সেলুলোজের সাথে পেকটিন থাকে তখন কোষ প্রাচীরটা নর্মাল সেলুলোজ যুক্ত কোষ প্রাচীরের চেয়ে কিছুটা পুরু হয়, কিন্তু যখন লিগনিন থাকে তখন কিন্তু কি সবচেয়ে বেশি পুরু হয়। তো এই জিনিসটা চলো আমরা একটা জেনে নোট করে রাখি যে জাস্ট হচ্ছে যে তোমার কি জাস্ট সেলুলোজ তখন হচ্ছে যে কি কম পুরু, কিন্তু যখন সেলুলোজের সাথে তোমার হচ্ছে যে কি পেকটিন থাকে, 2 নম্বরে সেলুলোজ প্লাস পেকটিন, তখন সেটা হচ্ছে যে কি অধিক পুরু। এন্ড লাস্টলি কোষ প্রাচীরে সেলুলোজের সাথে যখন লিগনিন থাকে তখন সেটা হলো কি সবচেয়ে পুরু। সেলুলোজ প্লাস লিগনিন তখন হয়ে যায় হচ্ছে কি সবচেয়ে পুরু। তখন কোষ প্রাচীরের গুরুত্বটা কিন্তু কি সবচেয়ে বেশি তুমি হচ্ছে যে পাবা। আচ্ছা এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট? এই জিনিসটা ইম্পর্টেন্ট একটাই কারণ, সেটা হচ্ছে যে দেখো তুমি কোষগুলোকে ভালো মতো আইডেন্টিফাই করতে পারবে এবং ওই আইডেন্টিফাই করার কারণে তুমি হচ্ছে যে কিন্তু কি তুমি হচ্ছে যে কোষগুলোকে ভালো মতো আইডেন্টিফাই করার কারণে মেইনলি এই জিনিসটা তোমার কিন্তু কি খুবই দরকার। তো এটা আমার পড়া আমার একটা পেজের একটা নোট করে নিই। এখন হচ্ছে যে দেখো স্ক্লেরেনকাইমার কোষগুলো অসমবেশীয় হয়, স্ক্লেরেনকাইমার কোষ প্রাচীর সবচেয়ে বেশি পুরু হয় এবং স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে কোনো প্রোটোপ্লাজম তুমি পাবা না, কোনো প্রোটোপ্লাজম নেই। স্ক্লেরেনকাইমাতে তুমি কিন্তু কোনো প্রোটোপ্লাজম পাবা না। তাইলে দেখো আমি একটু আগে প্যারেনকাইমা কোলেনকাইমা উভয় ক্ষেত্রে বলছিলাম কি তাদের ভিতরে হচ্ছে যে তুমি কি প্রোটোপ্লাজম পাবে, কিন্তু স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে দেখো তুমি কিন্তু কি কোনো প্রোটোপ্লাজম পাচ্ছ না। অর্থাৎ এখন আসি খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফোতে, সেটা কি যখন কোনো প্রোটোপ্লাজম থাকে না তখন সেই কোষগুলো হয় কি মৃত। অর্থাৎ সেই কোষগুলোতে কোনো জীবন জীবনের ইঙ্গিত দেয় এমন কোনো কাজ কিন্তু হয় না, যার কারণে এই যে প্রোটোপ্লাজম যুক্ত এই যে কোলেনকাইমাটা আছে এটাও কি এটা জীবিত। তারপর এই যে প্রোটোপ্লাজম যুক্ত হচ্ছে যে তোমার কি প্যারেনকাইমাটা আছে এটাও কি এটাও জীবিত। অর্থাৎ প্যারেনকাইমা কোষগুলো যেমন কি জীবিত, কোলেনকাইমা কোষগুলো যেমন কি জীবিত, স্ক্লেরেনকাইমা কিন্তু আবার কি জীবিত হতে পারে না, সেটা কি সেটা মৃত। আচ্ছা এখন আসি স্ক্লেরেনকাইমার কোষ প্রাচীর কিন্তু সবচেয়ে পুরু থাকে। আচ্ছা কোষ প্রাচীর যদি অনেক পুরু থাকে তখন কোষগুলো হয় কি একটু গাদা গাদা করে থাকে না, অর্থাৎ তাদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক কিন্তু খুবই কম থাকে। অর্থাৎ তাদের মধ্যে হচ্ছে যে তোমার কি আন্তঃকোষীয় ফাঁক থাকেই না বলতে গেলে। তাদের মধ্যে কোনো আন্তঃকোষীয় ফাঁক নেই, কিন্তু প্যারেনকাইমার ভিতরে কিন্তু কি কোষগুলোর মাঝখানে কিন্তু আন্তঃকোষীয় ফাঁকটা আছে। আচ্ছা স্ক্লেরেনকাইমার কোষগুলো মৃত, তাদের কোনো প্রোটোপ্লাজম নেই, তাদের কোষ প্রাচীর সবচেয়ে পুরু কেন? কারণ সেটাতে সেলুলোজ এবং লিগনিন থাকে। তো
তাদের কোষগুলো অসাধারণ ব্যাসীয় কোষ। এখন আসি তাদের কোষ প্রাচীর যেহেতু সবচেয়ে বেশি পুরু, তাদের যেহেতু কোষের মধ্যে কোনো প্রোটোপ্লাজম নাই, তাদের যেহেতু কোনো জীবিত ইঙ্গিত দেওয়ার মতো কোনো কিছুই নেই, তাহলে স্ক্লেরেনকাইমার একমাত্র কাজ হতে পারে কি? উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা। কেননা স্ক্লেরেনকাইমার আসলে আর কোনো কিছুই করার মতো নেই, তার ভিতরে কিছু নেই আসলে, সে জাস্ট হচ্ছে যে একটা এমটি, এটা এমটি শেলের মতো। অর্থাৎ তার কাজ হচ্ছে যে কি? দৃঢ়তা প্রদান করা। এন্ড লাস্টলি আরেকটা কাজ তুমি যেটা উল্লেখ করে দিতে পারো, সেটা হচ্ছে যে কি? খাদ্য সঞ্চয় করা। কারণ সে তো খালি, তার ভিতরে অবশ্যই খাদ্য থাকবে। খাদ্য সঞ্চয়। এখন স্ক্লেরেনকাইমা দেখো দৃঢ়তা প্রদান করে এবং খাদ্য সঞ্চয় করে, ঠিক সেম ওয়েতে কোলেনকাইমা দৃঢ়তা প্রদান করবে এন্ড খাদ্য সঞ্চয় করবে। খাদ্য সঞ্চয় করবে এবং ঠিক সেম ওয়েতে প্যারেনকাইমা কিন্তু কি তোমার খাদ্য সঞ্চয় করে। আচ্ছা, এখন এগুলো তো পড়লাম, চলো আমরা প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা হচ্ছে একটা ডিটেইল ইমেজ আমরা দেখে নিই। প্যারেনকাইমা কোষগুলোকে আমি কি বলছি? সেগুলো হচ্ছে যে সমব্যাসীয় হয়, সেগুলোর আকারগুলো প্রায় সেম, সেগুলোর কোষপ্রাচীর অনেক পাতলা হয়, তাদের মাঝখানে অনেক অন্তঃকোষীয় ফাঁক থাকে এবং তাদের কোষগুলোতে ক্লোরোপ্লাস্ট থাকে, তারা গোলাকৃতির হতে পারে। বাস, শেষ। এই যে এটা দেখালাম না তোমাকে, এটাই হচ্ছে মিনি আমাদের প্যারেনকাইমা। দেখো কোষগুলোর আকার কিন্তু প্রায় সেম, কোষগুলোর ভিতরে নিউক্লিয়াস আছে, কোষগুলোর ভিতরে হচ্ছে যে কি কোষ প্রাচীর আছে, সেটা পাতলা, কিছু আন্তঃকোষীয় ফাঁকে এই যে এখানে দেখা যাচ্ছে, কিছু কোষ প্রাচীর দেখা যাচ্ছে, এই যে নিউক্লিয়াস দেখা যাচ্ছে, কিছু প্রোটোপ্লাজম দেখা যাচ্ছে। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের প্যারেনকাইমা। আচ্ছা, কোলেনকাইমাটা কিরকম তাহলে? কোলেনকাইমাটা দেখো একটু সরলরেখা টাইপের হয়, কোষের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক প্রায় নাই বললেই চলো, অর্থাৎ কোষগুলোতে আন্তঃকোষীয় ফাঁক খুব বেশি থাকে না। দেখো চিত্রগুলো কিন্তু তোমাকে খুব সুন্দর করে আঁকতে হবে, কারণ এক্সাম হলে তোমার কিন্তু চিত্র আঁকতে দিবে। তুমি যখন কোনো কিছু সম্বন্ধে আনসার করবে সবার আগে ট্রাই করবে সেটাতে কিন্তু কি চিত্রটা দাও। এটা হচ্ছে আমাদের কি কোলেনকাইমা। দেখো এটার ভিতরেও কিন্তু তোমার কি পাওয়া যায়, এটার ভিতরে হচ্ছে দেখো কোষ প্রাচীর পাওয়া যাচ্ছে, প্রোটোপ্লাজম পাওয়া যাচ্ছে, নিউক্লিয়াস পাওয়া যাচ্ছে, কিন্তু কোনো আন্তঃকোষীয় ফাঁক তুমি পাচ্ছ না। অর্থাৎ এখানে কোনো কি আন্তঃকোষীয় ফাঁক তুমি পাবা না। এই জিনিসটা চলো আমরা একটু হাইলাইট করে দিই। আন্তঃকোষীয় ফাঁক নেই। কিন্তু প্যারেন্টামের ক্ষেত্রে কিন্তু দেখো কি আন্তঃকোষীয় ফাঁক আছে। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে কি স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা কিন্তু ডিফারেন্ট টাইপ, কারণ স্ক্লেরেনকাইমাতে কোনো প্রোটোপ্লাজম নাই, কোনো নিউক্লিয়াস নাই, সেটা অন্য কিছু করতে পারে না, সেটা জাস্ট উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে এবং সেটা হচ্ছে জাস্ট খাদ্য সঞ্চয় করে। তো স্ক্লেরেনকাইমা গঠন কিরকম? স্ক্লেরেনকাইমা গঠন অনেকটাই হচ্ছে তোমার কি কোলেনকাইমা মতো। জাস্ট হচ্ছে যে স্ক্লেরেনকাইমাতে কোনো প্রোটোপ্লাজম তুমি পাবা না, কোনো নিউক্লিয়াস তুমি পাবা না,
কোনো কিছুই তুমি পাবা না, ইভেন তুমি আন্তঃবিষয়ক ফ্যাক্টরও পাবা না, খালি, পুরো খালি, কিছু নেই। তো তার ভিতরে কোনো প্রোটোপ্লাজম নেই, তার কোষ প্রাচীর আছে খুবই পুরু, কিন্তু তার কোনো আন্তঃবিষয়ক ভাগ নাই, কিছু নেই। এটা হচ্ছে আমাদের পরিণতি। চলো আমরা একটু আলাদা করে আইডেন্টিফাই করে লিখে দিই ব্যাপারটা। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের প্যারেন্টাল, এটা হচ্ছে আমাদের কোলের ক্যামেরা। লাস্টলি এটা হচ্ছে আমাদের কি, স্ক্লেরাল ক্যামেরা। এই তিনটা চিত্র কিন্তু তিনটা টাইপের কোর্স দেওয়ার সময় তোমাকে কিন্তু উল্লেখ করে দিতে হবে, কারণ এই তিনটা চিত্র যদি তুমি দাও তোমাকে কিন্তু ফুল মার্কস দিয়ে দিচ্ছে। তো দেখো আমরা কোলের প্যারাগ্রাফ সম্পর্কে জানবো, কোলের ক্যামেরা সম্পর্কে জানবো, স্ক্লেরাল ক্যামেরা সম্পর্কে আমাদের আরেকটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে যে স্ক্লেরাল ক্যামেরার প্রকারভেদ। স্ক্লেরাল ক্যামেরা কিন্তু মেইনলি তোমার দুই প্রকারের হয়। সেই দুই প্রকারটা কি? দুই প্রকারটা হচ্ছে দেখো, এক নম্বরে সেটা হচ্ছে যে কি, ফাইবার। ফাইবারের মিনিং আমরা অনেকে জানি। ফাইবারের মিনিং কি? ফাইবারের মিনিং হচ্ছে যে তন্তু, অর্থাৎ কোষগুলো এরকম সরল সুচালো হবে, কোষগুলোতে কোষ প্রাচীর অনেক মোটা থাকে, এন্ড মাঝে মাঝে হবে কি, এই যে স্পাইরালের যে কোষগুলো আছে এগুলোর মাঝখানে কিছু গর্ত থাকে, এই বিভিন্ন টাইপের গর্ত দেখা যায়। এই গর্তগুলোকে তখন আমরা বলি হচ্ছে যে কি, কূপ বা পিট। অর্থাৎ যখন সেখানে গর্ত থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে যে কি, কূপ। এখন দেখো ফাইবার বা তন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপের থাকে, এবং এই টাইপের গুলোর উপর ভিত্তি করে ফাইবার গুলোকে অনেক নামে উল্লেখ করা হয়, যেমন কি বাস্ট ফাইবার বা উড ফাইবার, জাইলেন ফাইবার, ফ্লোয়েম ফাইবার, এরকম অনেকগুলো ফাইবার আছে। এন্ড লাস্টলি স্ক্লেরাল ফাইবার আরেকটা প্রকারভেদ, সেটা কি, সেটা হচ্ছে যে স্ক্লেরাইড। স্ক্লেরাইড স্ক্লেরাইডের কিন্তু কি, স্ক্লেরাইড ক্যামের মতো অনেকটা মৃত কোষের মতো হয়, তার কোষপ্রাচীর মতো হয়, তার মেইন কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা। অর্থাৎ স্ক্লেরাইড ক্যামের সকল প্রকারভেদের কাজে কিন্তু এরকম। এখন ফাইবার এবং স্ক্লেরাইড এই দুইটা কিন্তু অনেকটা লেস ইম্পর্টেন্ট একটা টপিকের মধ্যে পড়ে। এগুলো হচ্ছে আমরা জাস্ট বই থেকে দাগায় অ্যান্সার বললেই হবে, সিকিউতে খুব বেশি একটা আসে না। তো চলো আমরা সরল টিস্যুর তিনটা প্রকারভেদ সম্পর্কে জানলাম, তাদের সম্পর্কে একটু ডিটেইলসে জানলাম, তাদের সম্পর্কে অনেক কিছুই আমরা জানলাম। এখন হচ্ছে যে আমরা কিছু বোর্ড কোশ্চেন সলভ করব। চলো আমরা একটা টেস্ট গুলো খুলে প্রথমে আমাদের বোর্ড কোশ্চেন গুলো দেখে এই যে দেখো, গত ক্লাসে আমরা হচ্ছে যে কি প্লাস্টিড এবং নিউক্লিয়াস সম্পর্কে পড়ছিলাম। এখানে দেখো চিত্র বি তে
প্লাস্টিককে কি জন্য হচ্ছে যে স্বতন্ত্র অঙ্গাণু বলা হয়। স্বতন্ত্র অঙ্গাণু মানে কি, যেটা নিচ থেকে সবকিছু করতে পারে। প্লাস্টিককে কেন স্বতন্ত্র অঙ্গাণু বলা হয়? কারণ প্লাস্টিকের ভিতরে দেখা হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে, এবং ক্লোরোপ্লাস্টের ভিতরে হচ্ছে যে কিন্তু কি ক্লোরোফিল থাকে, এবং ক্লোরোফিল থাকার কারণে প্লাস্টিক কিন্তু হচ্ছে যে কি নিজের খাদ্যটা নিজেই তৈরি করতে পারে। আমি গত ক্লাসে বলছিলাম যে প্লাস্টিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কেননা এইটা থেকে অলওয়েজ কোনো না কোনো টাইপের কোশ্চেন তোমাকে দিয়ে দেবে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি চিত্র এ বংশগতিক বৈশিষ্ট্য বহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো, গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম নিউক্লিয়াসের ভিতরে এই যে সূত্রগুলো থাকে, এই সূত্রগুলোকে বলা হয় কিন্তু কি ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুর ভিতরে আমি কিন্তু গত ক্লাসে উল্লেখ করেছিলাম যে ক্রোমাটিন তন্তুর ভিতরে কিন্তু কি থাকে, ডিএনএ থাকে, এবং এই ডিএনএটাই কিন্তু হচ্ছে কি আমাদের বংশগতীয় বস্তু। তো এই ডিএনএটা ধারণ করার কারণে ক্রোমাটিন তন্তুটা হচ্ছে যে তোমার কি এই নিউক্লিয়াসটা হচ্ছে যে কি আমাদের বংশগতি বহনের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো চলো আমরা আরেকটা বোর্ডের কোশ্চেন দেখি। এটা রাজশাহী 2017 ছিল। তো এরপরে দেখো এই যে দেখো আরেকটা কোশ্চেন আমরা পেয়ে গেলাম। তো কোন বোর্ডে? ঢাকা বোর্ড 2016। এই ঢাকা বোর্ড 2016 তে দেখো লেখা আছে কি, আমাদের প্রথম কোশ্চেন উদ্দীপকের এই অংশের গঠন ব্যাখ্যা করো। এই অংশটা কি? এই অংশটা হচ্ছে যে তোমার কি প্লাজমা লাইন। প্লাজমা মেমব্রেন অ্যাকচুয়ালি এটা আমাদের অফ টপিকে পড়া। তারপরে ঘন করে দেখো উদ্ভিদের এক্স ও ওয়াই এর গঠন ও কার্যিক অমিল বিশ্লেষণ করো। দেখো, আমরা যখন হচ্ছে যে জটিল টিস্যু সম্পর্কে ডিটেইলসে পড়বো তখন আমরা জানবো যে এক্সটা হচ্ছে যে তোমার কি এক্সটা হচ্ছে যে একটা জটিল টিস্যু, কেননা এটাতে কোষগুলো কিন্তু বিভিন্ন প্রকৃতির হয়, যার কারণে এক্সটাতে কোষের আকার আকৃতি গঠন কিন্তু পার্থক্য দেখা যায়। কিন্তু ওয়াইতে দেখো, ওয়াইতে কোষগুলো কিন্তু সেম রকম, ওয়াইতে কোষগুলোর আকার কিন্তু এক, আকার এক। এবং ওয়াই এর ক্ষেত্রে যদি আমরা একটু জুম করে দেখি তোমাকে, ওয়াই এর কোষগুলোতে কিন্তু দেখো কোনো নিউক্লিয়াস নাই, অর্থাৎ তার কোনো প্রোটোপ্লাজম নাই, তার কোষ প্রাচীর কিন্তু জঘন্য রকমের মোটা। আমরা দেখো স্ক্লেরেনজাম পড়াশোনা করছিলাম, তার কিন্তু কি কোষ প্রাচীর অনেক পুরো, ইভেন কোলেনজাম থেকেও পুরো। কেন পুরো? কারণ তার ভিতরে সেলুলোজ প্লাস লিগনিন থাকে, তার কোনো আন্তঃকোষীয় ভাগ থাকে না, তার কোনো প্রোটোপ্লাজম থাকে না, সে মৃত। সে কাজ করে সে জীবের প্রদান করে, সে হচ্ছে যে খাদ্য সঞ্চয় করে। অর্থাৎ এখানে আমাদের ওয়াইটা হচ্ছে যে মেইনলি কি স্ক্লেরেনজাম, অর্থাৎ স্ক্লেরেনজাম তুমি এই যে বৈশিষ্ট্যগুলো আমি লিখে দিলাম এই বৈশিষ্ট্যগুলো তুমি উল্লেখ করে দিবা, এবং জটিল টিস্যু আমি যখন পড়াবো জটিল টিস্যুর বৈশিষ্ট্যগুলো তুমি উল্লেখ করে দিবা, দেখবা হচ্ছে যে তোমাকে টিচার ফুল মার্কস দিবে। কারণ এখানে যতগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে ওগুলো দিয়ে মেইনলি কিন্তু তোমাকে ফুল ইয়াটা হয়ে যায়, কভার আপ হয়ে যায়, ফুল সিকিউটা। আরেকটা আমরা কোশ্চেন দেখবো, দেখি হচ্ছে যে আমরা আমাদের ক্লাসটা শেষ করে দেবো। এই যে দেখো x ও y এর গঠনে কার্যে মিল ও অমিল বিশ্লেষণ করো। দেখো, লাস্ট সিকিউরটা পড়ার সময় আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম কি এটা হচ্ছে যে একটা কি জটিল টিস্যু। x এর দেখো x এর গঠনটা কিন্তু একটু চেনা চেনা লাগে। কেন চেনা চেনা লাগে? এই আমাদের ফাইবার, এই ফাইবারটা হচ্ছে যে কিন্তু কি একটা টাইপের স্ক্লেরেনকাইমা, অর্থাৎ স্ক্লেরেনকাইমা থেকে অলরেডি আমরা দুইটা কোশ্চেন পেয়ে গেছি। এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেনটা। দেখো এক্স এর গঠনটা কি? এক্স এর গঠনটা হচ্ছে স্ক্লেরেনকাইমার ফাইবার। ফাইবার সম্পর্কে আমরা একটু ছোট করে কিছু ইনফো দিয়ে দিব, কিন্তু মেইন ইনফোগুলো দিব হচ্ছে আমরা কি স্ক্লেরেনকাইমার। তো মেইনলি এখন তোমাদেরকে সিকিউটা দেখানোর কারণ
স্কিউটা দেখানোর কারণ হচ্ছে সরল টিস্যুর গুরুত্বটা তোমাদেরকে বোঝানো। সরল টিস্যু যেমন খুবই গুরুত্বপূর্ণ, তার সাথে সাথে কিন্তু কি জটিল টিস্যু অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমরা এর আগে ৩টা সিকিউর ভিতরে ২টা সিকিউতেই কিন্তু কি আমরা জটিল টিস্যুর গঠন সম্পর্কে দেখতে পাইছি। অর্থাৎ জটিল টিস্যুর গঠনটা আমাদেরকে খুবই ভালোভাবে করতে হবে। তার সাথে সাথে সরল টিস্যুর গঠনের ক্ষেত্রে প্যারেনকাইমা এবং স্ক্লেরোকাইমা সম্পর্কে আমাদের ভালোভাবে পড়তে হবে। তো আজকের ক্লাসটা মেইনলি আমাদের হচ্ছে যে এতটুকুই। এর বেশি সরল জটিল টিস্যু সম্পর্কে আমাদেরকে পড়তে হবে না, কেননা এর বেশি আসলে আমাদের লাগে না। তো এই টপিকটা হচ্ছে যে একটু ভালো করে পড়বা। আজকে আমাদের ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের এই দিনটাতে আমাদের নিজেদের ভাইয়েরা তাদের রক্ত দিয়ে হচ্ছে যে আমাদের মাতৃভাষাটাকে রক্ষা করার জন্য তাদের জীবনটা দিয়ে দিচ্ছে। তাদের গর্বটা ছিল হচ্ছে যে আমাদের ভাষা। তারা সেই ভাষাটার জন্য তাদের জীবনটা দিয়ে দেয়। তো আমাদের এই ভাষাটা কিন্তু কি আমাদের গর্ব। এই ভাষাটাই হচ্ছে যে আমাদের অহংকার। এবং যেই বীরেরা, যেই শহীদেরা এই ভাষার জন্য রক্ত দিয়ে তাদের যে ভাষাটাকে রক্ষা করছে, তারা কিন্তু আজীবন আমাদের কাছে বেঁচে থাকে। তাদেরকে আজকে আমরা স্মরণ করব, তাদের জন্য দোয়া করব। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তাদের যে ত্যাগটা তারা স্বীকার করছে, সেই ত্যাগটাকে আজকে আমরা উপলব্ধি করার ট্রাই করব। দ্যাটস অল। আসসালামু আলাইকুম।